নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা রান্নার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে রান্নার জন্য নিয়েছি কচু শাক। আর এই কচু শাক ঝাল ঝাল করে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। কচু শাকগুলোকে প্রথমে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচু শাকের ওপরে যে আঁশ থাকে সেই আঁশ খুব ভালো করে ছাড়িয়ে আমি কচু শাকগুলোকে ধুয়ে নিয়েছি। আর এই কচু শাক রান্নার পর অনেক সময় গলা চুলকোয়, তাই কচু শাকগুলোকে ধুয়ে আনার পর অল্প কিছুটা লেবুর রস উপর থেকে দিয়ে দিলাম। তাহলে কচু শাকগুলো রান্নার পর আর এতটুকুও গলা চুলকোবে না। লেবুর রস দেওয়ার পর ঢাকা লাগিয়ে আমি প্রায় 30 মিনিট মতো রেখে দিলাম। লেবুর রস মাখিয়ে প্রায় 30 মিনিট মতো রাখার পর এবার কড়াই বসিয়ে দিয়েছি, কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে কড়াইতে আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই কচু শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই এক্সট্রা করে আর আমি জল দিলাম না। কচু শাকগুলো কড়াইতে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কচু শাক থেকে সুন্দর জল বেরোবে আর ওই জলেই কচু শাক সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা মটর। মটরগুলোকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। একই সঙ্গে দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন কচু শাক থেকে কতটা জল বেরিয়েছে। কচু শাক ভাপানো হয়ে গেছে আর সঙ্গে মটরগুলো যে দিয়েছিলাম খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢেলে নিচ্ছি। কচু শাকগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, না হলে এই কচু শাক থেকে প্রচুর জল বেরোয়। এবার রান্না করব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, কালো জিরে আর দুটো তেজপাতা। এবার নাড়াচাড়া করে ফোড়ন খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই কচু শাক ঝাল ঝাল করে রান্না করলেই খেতে ভালো লাগে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচির সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে মশলা ভালো করে কষাতে থাকবো। পেঁয়াজ কিছুটা ভাজার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি আর আদা বাটা খুব ভালো করে কষাতে থাকবো। তাহলে পেঁয়াজটাও বাদামি রং হয়ে যাবে আর আদার কাঁচা গন্ধটাও খুব ভালোভাবে চলে যাবে। যত সময় পর্যন্ত না মশলা ভালোভাবে কষানো হচ্ছে, খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে খেতে তো খুব ভালো লাগে। তবে আজকে আমি চিংড়ি মাছ বাটা আর নারকেল কোড়া দিয়ে এই কচু শাক রান্না করব। আর এই চিংড়ি মাছ বাটা দিয়ে কচু শাক রান্না করলেও খেতে দুর্দান্ত লাগে। পেঁয়াজ আদা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে বাটা। আর মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে কষানোর পর মশলা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা চিংড়ি মাছ আমি মশলার সঙ্গেই দিয়ে দিলাম। প্রায় 100 গ্রাম মতো চিংড়ি মাছ আমি আগে থেকে বেটে রেখেছিলাম। মশলার সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে চিংড়ির যে কাঁচা গন্ধ সেই গন্ধটাও চলে যাবে আর মশলার সঙ্গে চিংড়ি মাছ খুব ভালো করে কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ বাটা মশলার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে আর মাছের কাঁচা গন্ধটাও খুব ভালোভাবে চলে গেছে। আর কষানোর পর মশলার কালারটাও খুব ভালো এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে চিংড়ি মাছ বাটা দিয়ে কচু শাক রান্না করলেও খেতে দুর্দান্ত লাগে। আপনারা তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে থাকেন, তবে একবার
এইভাবে চিংড়ি মাছ বাটা দিয়ে কচু শাক রান্না করে খাবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। মশলা, চিংড়ি মাছ বাটা সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা কচু শাক আর মটর আমি দিয়ে দিলাম। আর কচু শাক তো সেদ্ধ করা আছে। এই রান্নাতে এক্সট্রা করে জল দেওয়ার কোনো ব্যাপার নেই। নাড়াচাড়া করতে করতেই রান্নাটা হয়ে যাবে। খুব ভালো করে মশলার সঙ্গে কচু শাক ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। কচু শাক থেকে তো জল খুব ভালোভাবে ঝারিয়ে নিয়েছি, তবুও এই রান্না করতে করতে অনেকটাই জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এইভাবে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে হবে, তাহলে কচু শাকটা খুব ভালোভাবে রান্নাও হয়ে যাবে। আর কচু শাক থেকে যে অল্প জল বেরোচ্ছে, এই জলটাও খুব ভালোভাবে শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা, কচু শাক থেকে জল ঝরানোর পরও অল্প কিছুটা জল বেরোচ্ছে। এই কচু শাকের রান্নাটা যেমন হালকা ঝাল লাগলে খেতে ভালো লাগে, তেমনি ঝালের পাশাপাশি অল্প একটু মিষ্টি ভাব লাগলেও খেতে ভালো লাগে। তাই স্বাদের জন্য অল্প কিছুটা চিনি আমি দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন, কিছু সময় নাড়াচাড়া করতে করতে কচু শাক থেকে যে জল বেরিয়েছিল অল্প, সেই জলটাও ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কচুর শাক থেকে যে জল বেরিয়েছিল প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া। আর এই নারকেল কোড়া দিলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। নারকেল কোড়া দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কচু শাকের সঙ্গে। পরিমাণ মতো নারকেল কোড়া তো দিয়ে দিয়েছি, অল্প একটু নারকেল কোড়া আমি রেখে দিয়েছি। রান্নার পর ওপর থেকে ছড়িয়ে দেব, তাহলে ভাত খাওয়ার সময় মেখে খেতে খুব ভালো লাগবে। নারকেল কোড়া কচু শাকের সঙ্গে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর কচু শাকের জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর কচু শাকটাও রান্না হয়ে গেছে। আর খুব সুন্দর একটা রান্নার গন্ধও বার হয়েছে। এই পর্যায়ে আমি বাটিতে কচু শাক তুলে নিচ্ছি। এই গরম গরম কচু শাক গরম ভাতের সঙ্গে মেখে খেতে কী যে ভালো লাগে, তা আমি বলে বোঝাতে পারবো না। এই কচু শাকের রান্না থাকলে শুধু এই কচু শাক ভাতে মেখেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, কচু শাকের রান্নাটা আমি বাটিতে তুলে নিয়েছি। আর ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি, দেখতেও খুব ভালো লাগছে। আর কচু শাকের রান্নাটা পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে একবার এইভাবে চিংড়ি মাছ বাটা আর নারকেল কোড়া দিয়ে কচু শাক রান্না করে খেয়ে দেখুন। এইভাবে কচু শাক রান্না করলেও খেতে দুর্দান্ত লাগে। শুধু এই কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি কচু শাক রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।